অরিন হয়তো বুঝলো সবটা, তাই তো কেমন মিনমিনে সুরে বলল, পিঠে ব্যথা লেগেছে। অরিনের উত্তর পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলো ছেলেটা। হাতের জিনিসপত্র নিয়ে চলে গেল অরিনের পেছনে। তারপর বক্স হতে তুলো আর অ্যান্টিসেপটিক নিতে নিতে অরিনকে বলল। দেখি আঁচলটা সরা। মেয়েটা কিছুক্ষণ দুনমুনো করে অবশেষে ধীরে ধীরে আঁচলটা সরালো। ফলে ফলে উন্মুক্ত হলো মেয়েটার ফর্সা মসৃণ পেট। হয়তো ব্লাউজের পেছনটা বেশ উন্মুক্ত, তাই রৌদ্র থমকালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। হৃৎপিণ্ড তা বুঝি দুই একটা বিট মিসও করলো ক্ষণিকেই। কখন যে হাতে থাকা ভেজা তুলোটা সন্তর্পণে হাত থেকে খসে পড়লো, সে খবর কি আছে বেচারার? থাকবেই বা কিভাবে? তার চোখ আটকে আছে সেই অপরূপ সৌন্দর্যের মহিমায়। রৌদ্র বেশ কয়েকবার চেষ্টা চালালো চোখ দুটোর দৃষ্টিকে এক প্রকার টেনে হিঁচড়ে সেখান থেকে সরাতে, কিন্তু বেহায়া গুলো তা মানলে তো। অবাধ্যগুলো এতটাই অবাধ্য হয়েছে, সে দৃষ্টি ফেরার নামই নিচ্ছে না। রৌদ্র তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল, ঠোঁট গোল করে পরপরই শ্বাস প্রশ্বাস চালালো, উদ্দেশ্য নিজেকে কিছুটা শান্ত করার, স্বাভাবিক করার। কিছুক্ষণ পর রৌদ্র নিজের মনের মধ্যে উত্থাপিত নিষিদ্ধ অনুভূতিকে এক প্রকার ধামাচাপা দিয়ে পেশাদারিত্বকে সামনে রাখলো। গম্ভীর গলায় বলল। ব্যথা কোথায় লেগেছে? এখানে তো নেই। অরিন এবার ধীরে ধীরে আঙুল তাক করলো কোমরের ঠিক কিছুটা ওপরে। তা দেখে রৌদ্রর বুঝিয়ে যান যায় যায় অবস্থা। এইটুকু কি কম ছিল যে এখন আরেকটু দেখতে হবে? ছেলেটা কাঁপা কাঁপা হাতের আঙুল স্পর্শ করলো সেইখানটা। তৎক্ষণাৎ কেঁপে ওঠে মেয়েটা। তা দেখে সাথে সাথে আঙুলটা দূরে ছিটকে নিয়ে আসে রৌদ্র। হাতটাকে পরখ করে দেখতে পায় তার অসহ্য কাঁপন। এ কি হচ্ছে তার সাথে? সামান্য এটুকু স্পর্শ করতে তার এই অবস্থা? রৌদ্র এবার খামখেয়ালি চালল, চোখ দুটো বন্ধ করে রেখে আলতো হাতের শাড়িটা আরেকটু নামিয়ে দিল পিঠ হতে। পরক্ষণে চোখ দুটো মেলে ধরল। সামনে তাকাতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ছেলেটার বুকে শুরু হয় এক অনবদ্য তাণ্ডব। মেয়েটা ধনুকের মতো বাঁকানো পিঠ গড়ন যে তাকে পাগল করে দিচ্ছে। বুকে উত্থাপিত হচ্ছে এক নিষিদ্ধ চাওয়া। ইচ্ছে করছে মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে। রৌদ্র জানে ও একজন ডক্টর, পেশাদারিত্বের তার রক্তে মিশে থাকার কথা, কিন্তু আজ এই মেয়েটার পাশে বসে তার সমস্ত নিয়ম শৃঙ্খলা কেমন ভেঙে যেতে চাইছে। তার চোখ চিকচিক করছে এক অদ্ভুত মনোযোগ। পেশাদারিত্বের আড়ালে লুকিয়ে থাকা এক নাম না জানা টান। রৌদ্রের আঙুলে আবারও তুলো আর অ্যান্টিসেপটিক নিয়ে নিল, কিন্তু চোখ তার এখনো আটকে আছে অনেক ফর্সা কোমল পিছে। ছোট্ট এক জায়গায় আঁচল লেগেছে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু রৌদ্রের মনে হচ্ছে এই ছোট্ট ক্ষতের চারপাশে যেন এক নিখুঁত ছিদ্র এঁকে আছে। রৌদ্র খেয়াল করলো তার নাকে এসে ঠেকছে এক মিষ্টি সুখসান। সে বোঝার চেষ্টা চালায় গন্ধটা কিসের। খানিকক্ষণ বাদে সে আবারও জোরে নিঃশ্বাস টেনে বুঝতে পারে এটি অরিনের শরীর থেকে আসা মিষ্টি সুবাস, যা কিনা বারবার পাগল করে দিচ্ছে তাকে। ব্যথা করছে? নরম গলায় জিজ্ঞেস করলো রৌদ্র। অরিন হালকা মাথা নাড়ল, মুখটা লজ্জা লাল হয়ে উঠেছে মেয়েটা। চোখ নামিয়ে রেখেছে নিচে। এমনভাবে কেউ তার পিঠ ছুঁয়েছে আগে কখনো? এমন পরিচর্যা, এমন মনোযোগ দিয়ে আগে কেউ ছুঁয়েছে তাকে? মেয়েটা পারে না লজ্জা মূর্ছা যেতে। রৌদ্র যখন তুলোয় ঔষধ ভিজিয়ে হালকা করে ছোঁয়ালো তার ক্ষতটায়, তখন অরিনের সর্বাঙ্গ একবার কেঁপে উঠেছিল। মেয়েটা কাছে মনে হচ্ছে শুধু ঔষধ নয়, এই স্পর্শে মিশে আছে একরাশ অচেনা অনুভূতি, স্নিগ্ধ কোমল অথচ তীব্র। রৌদ্রের চোখও থেমে নেই। ক্ষতের বাইরে তার দৃষ্টি যেন আরও কিছু খুঁজছিল। ছেলেটা হারিয়ে যাচ্ছিল সেই উন্মুক্ত পবিত্র সৌন্দর্যের মধ্যে। এক মুহূর্তের জন্য ডাক্তার রৌদ্র হারিয়ে গেল নিজের অনুভূতির বেড়া জালে, যার হৃদয় অরিনের প্রতি গোপন এক আকর্ষণ ধুকধুক করে বাঁচছে প্রতি মুহূর্তে। কিছুক্ষণ পর ড্রেসিং সারলো রৌদ্র। কাঁপা কাঁপা গলায় বলল, শেষ। কথাটা কর্ণগোচর হওয়া মাত্র অরিন পিঠটা ডেকে নিচ্ছে ধীরে ধীরে। এই দৃশ্য দেখে রৌদ্র এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। সে ফর্সা পিঠ যেখানে সে একটু আগে তুলো বুলিয়েছে, তার মনে হচ্ছে তার আঙুলগুলো যেন এখনো সেখানে ছুঁয়ে আছে। সে কোমলতা, সে উষ্ণতা কেমন করে যেন মগজের ভেতর ঢুকে যাচ্ছে ক্রমশ। ছেলেটার গলায় হঠাৎই শুষ্কতা নেমে এলো। গালটা বুঝি শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। ছেলেটা কেমন হাঁসফাঁস করতে লাগলো।
হৃৎপিণ্ডের শব্দটা এখন নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে রুদ্র। সে তো চিন্তায় আছে বাইরে থেকে মেয়েটা না আবার হৃৎপিণ্ডের ধুকপুকানিটাও স্পষ্ট শুনতে পেয়ে যায়। হৃদয়ের এক একটা ধুকপুক যেন তার পেশাদার দেয়ালের উপর হাতুড়ি মারছে। কেন এমন হচ্ছে? কেন? এটার কি চিকিৎসা করানোর স্বাভাবিক অনুভূতি, নাকি এটা না এটা অন্য কিছু খুব গভীর, খুব আসক্তিময় কিছু? সে চোখ ফেরাতে পারছে না। অরিনের গায়ের হালকা মিষ্টি সুবাস, তার নিঃশ্বাসে ভারী শব্দ, তার পিঠে সেই নিখুঁত রেখা, সব মিলিয়ে ছেলেটার শরীরের ভেতর ঢেউ তুলেছে অনবরত। রোজ ঠোঁট ভিজাতে চায় কিন্তু মুখটা যেন শুকিয়ে কাঠ। আশ্চর্য, বুকের ভেতর কি আগুন জ্বলছে, নাকি এই লজ্জাবতী মেয়েটার শরীর থেকে উঠে আসা নিঃশব্দ আকর্ষণ তাকে পুড়িয়ে দিচ্ছে? হাতের ঔষধের শিশিটাও পর্যন্ত ঠান্ডা, অথচ নিজের হাতের তালুর ভেতর যেন ঘাম জমেছে। নিঃশ্বাসটা ক্রমশ হয়ে আসছে ভারী। তার এক মন চাইছে এই দৃশ্যটা শেষ হোক, আবার এক পাশে তার মন বলছে সময়টা স্থির হয়ে যাক, এমন করেই থেকে যাক। রৌদ্র বুঝতে পারে ওর ভেতরটা শুধু নরম হয়ে যাচ্ছে না, সেখানে যেন এক ঝড় বইছে, শব্দহীন বেপরোয়া পুড়িয়ে দেওয়ার মতন। আর এই ঝড়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে অরিন। সে আর বসতে পারল না, ব্যস্ত হাতে কোনো রকমের জিনিসপত্রগুলো গুছিয়ে হাঁটা ধরে। অমনি অরিন পেছন থেকে তার এক হাতের কবজি চেপে ধরে। রুদ্র থমকায়, চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছেলেটা অস্থির গলায় বলে উঠছে, আটকাস না হরি, না হলে এখন যা হবে তা না তোর জন্য ভালো হবে আর না আমার জন্য। তৎক্ষণাৎ কেঁপে উঠে রুদ্রের হাতে ছেড়ে দেয় অরিন। কি ছিল কথাটাই, কি এমন ছিল যা কিনা ভেতর থেকে কাঁপিয়ে তুলল মেয়েটাকে? মূর্তি মনে হলো এক শীতল স্রোত নেমে গেল তার শির দ্বারা বেয়ে। মেয়েটা আরেকটু গুটিয়ে নেয় নিজেকে। ওইদিকে তার এমন আটকানোতে থমকে দাঁড়ায় রুদ্র। অরিনের হাতে আলতো টান, সেই পরিচিত স্পর্শ তার সম্পূর্ণ শরীর জুড়ে এক অজানা শিহরণ তুলে দেয়। যে শিহরণে আপাতত প্রেমের উপস্থিতি নেই, আছে শুধু ভয়, দ্বিধা, কোনো কিছুকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর এক রাশ অপরাধবোধ। রুদ্র ঠোঁট গোল করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। নিজেকে স্বাভাবিক রাখার কি আপ্রাণ চেষ্টা ছেলেটার। ইতিমধ্যেই তার সম্পূর্ণ দেহ ঘেমে নিয়ে একাকার অবস্থা। ছেলেটা বহু কষ্টে ধীরে ধীরে পেছনে ঘোরে, চোখ পড়ে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা স্নিগ্ধ মেয়েটার পানে, যাকে কিনা এই মুহূর্তে তার কাছে সদ্য পরিস্ফুটিত গোলাপের ন্যায় ঠেকছে। রুদ্র নিজের খেই হারায়, ঘোর লাগা নয়নে তাকিয়ে থেকে দীর্ঘগতিতে এগিয়ে আসে মেয়েটার দিকে। রুদ্রকে এইভাবে নিজের কাছে আসতে দেখে শুষ্ক চোখ গিলে অরিন। ভীত চোখে তাকিয়ে থাকে রুদ্রের দিকে। রুদ্র প্রায় বেশ খানিকটা দূরত্ব খুঁজিয়ে তারা অনিমেষ চোখে পর করে মেয়েটাকে। মেয়েটার চোখে একরাশ কথা জমে আছে, হয়তো বলার জন্য ভাষা খুঁজে পায়নি। কপালের সামনে চুলগুলো এলোমেলো, ঠোঁট দুটো কেমন তিত্তির করে কাঁপছে। মেয়েটার এহেন সৌন্দর্য যেন বারবার পাগল করে দিচ্ছে ছেলেটাকে। রুদ্র এবার কেমন ঘোর লাগা কঞ্চে বললাম, হরি, কেন আটকালি আমায়? চট করে চোখ তুলে তাকায় মেয়েটা। রুদ্রের চোখে চোখ পড়তে থমকে যায় সে। আশ্চর্য, এই কোন দৃষ্টি লোকটার চোখে? এমন দৃষ্টি তো সে আগে কোনোদিন দেখেনি। তাহলে আজ হঠাৎ এই দৃষ্টি কেন? কি আছে এই দৃষ্টিতে যা তাকে এতটা টানছে? অরিন শত চেষ্টা চালিয়ে নিজের দৃষ্টি সরাতে পারল না সেই ঘোর লাগা চক্ষুদয় হতে। ভাব এমন, কেউ বুঝি মেয়েটাকে হুকুম করেছে চোখ সরলে বিপদ। অরিন অধৈর্যরা জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নেয়। ওইদিকে তার এহেন কাঞ্জে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয় রুদ্র। মুখ ফুটে বলে হচ্ছে। অরিন ফটকে যায়, হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে রুদ্রের দিকে। কিছুক্ষণ পর রুদ্র চোখ মেলে অস্থির গলায় বলে, তোর যদি ইচ্ছে হয় তাহলে আমায় মেরে ফেল, তবু এমনটা করিস না। অরিন আটকে উঠে চোখ দুটো বড়সড় করে বলে ওঠে। মানে কি বলছেন এসব? রুদ্র তৎক্ষণাৎ জবাব দিল না। এক দৃষ্টিতে মেয়েটার ফর্সা মুখশ্রীর দিকে তাকিয়ে থাকা অবস্থায় অসহায় ভঙ্গিতে বলে, আমার ভয় করছে হরি। বিচলিত হলো মেয়েটা, গলে একরাশ চিন্তার ছাপ ফেলে বলল। ভয়? কিসের ভয়? রুদ্র কিছুক্ষণ সময় নিয়ে বলল, তোর সামনে থাকার ভয়। এহেন কথা বেশ অবাক হলো অরিন। মেয়েটা কেমন অবাক হয়ে বলল। মানে? রুদ্র এবার আরেকটু এগিয়ে আসে, অরিনের দিকে হালকা ঝুঁকে এসে ফারিকি গলায় বলে, হরি,
নিঃসন্দেহে তুই একটা জ্বলন্ত আগুন। তুই নিজেও জানিস না তুই ঠিক কতটা ভয়ঙ্কর উত্তাপ দিস। যদি তুই জানতি তাহলে আজ আমায় আটকানোর ভুলটা মোটেও করতিস না। এত পোড়াস কেন আমায়? কি লাভ আমায় আঙ্গার বানিয়ে? যদি বলি এতে তোরই ক্ষতি। থামল রৌদ্র। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। খেয়াল করলো মেয়েটার সর্বাঙ্গ কেমন যেন কাঁপছে। রৌদ্র বাঁকা হাসে। মেয়েটার মনোভাব বেশ আঁচ করতে পেরেছে সে। রৌদ্র এবার অদ্ভুত শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, এত কাঁপতে হবে না সোনা। এবার না হয় ঘুমিয়ে পড়। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। বলি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে রৌদ্র। তারপর আর কিচ্ছু না বলে গটগট পায়ে প্রস্থান ঘটায় রুম থেকে। এদিকে বিছানায় বসে এখনো কেঁপে যাচ্ছে মেয়েটা। কি হচ্ছে তার সাথে? মাসের কথাগুলো আজ কেমন অন্যরকম ঠেকলো তার কাছে। কি ছিল সেই কণ্ঠে? কেন এমন বলল সে? রৌদ্র ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সামলাতে চেষ্টা করে নিজেকে। কি একটা অবস্থা! হে কেমন তাণ্ডব শুরু হলো বুকটায়। ছেলেটা কি আর বাঁচবে না? না হলে তার কেন নিঃশ্বাস আটকে আসছে বারংবার? রৌদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। খানিকক্ষণ বাদে নিজের ডান হাতটা সামনে এনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তেই মনে পড়ে গেল তখনকার সে স্পর্শ। এই আঙুলগুলো, হ্যাঁ এই আঙুলগুলো কিছুক্ষণ আগে প্রথমবারের মতো এতটা কাছ থেকে ছুঁয়ে দিয়েছিল তার সানশাইনকে। রৌদ্র চোখ বন্ধ করে নেয়, ছোটের ঠোঁট চেপে রাখে কিছুক্ষণ। তারপর বিড়বিড় করে বলতে থাকে, হঠাৎ কেন আমায় এমন পাগল করিস সানশাইন? এতে যে নিজেকে সামলাতে ব্যাপক কষ্ট হয় আমার। তুই কেন বুঝিস না এসব? পরদিন সকালবেলা রান্নাঘরের পরিবেশ বেশ জমজমাট। চলছে নানা রকম ব্যঞ্জনের রন্ধন। রাফিয়া বেগম ব্যস্ত হাতে খুন্তি নাড়ছেন তরকারি পাতিলে। অন্যদিকে রাইসা বেগম আর বৃদ্ধ আমেনা বেগম কুটাকুটিতে নিবদ্ধ। মাইমুনা বেগম টেবিল সেট করছেন, আর এদিকে জোবাইদা বেগম রুটি সেঁকছেন। এহেন ব্যস্ততার মধ্যে হঠাৎই রাফিয়া বেগম খেয়াল করলেন জুবাইদা বেগম কেমন অন্যমনস্ক দাঁড়িয়ে আছেন চুলার সামনে। ওদিকে রুটির এক পাশ পুড়ে গন্ধ বেরোচ্ছে, তার দিকে বিন্দুমাত্র খেয়াল নেই মানুষটার। রাফিয়া বেগম তড়িতড়ি করে চুলোর জালটা নিভিয়ে দিলেন। জুবেদা বেগমকে হালকা ধাক্কা দিয়ে বললেন, এই জবা, কি হয়েছে? হঠাৎ তাকে এক প্রকার চমকে উঠে মানুষটা। চোখে পড়ে পোড়া রুটিটার উপর। তিনি তাড়াহুড়ো করে হাত দিয়েই সেটা উল্টাতে চান, কিন্তু গরম হয় তৎক্ষণ হাতটা খানিকটা পুড়িয়ে যায়। সেটা ওহ নামক ব্যথাতুর শব্দ করে নিজের পুড়ে যাওয়া হাতে অন্য হাতে চেপে ধরে। এদিকে তার এহেন কাণ্ডে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইলেন রাফিয়া বেগম। চোখের পলকে এত কিছু হয়ে যাওয়ায় মানুষটা কেমন কিংকর্তব্য বিমুট হয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু যখনই জুবাইদা বেগমের ব্যথাতুর ধ্বনি তার কর্ণকুহরে পৌঁছায়, তখনই তিনি নিজের সম্বিত ফিরে পায়। বিচলিত হয় জুবাইদা বেগমের হাতটা টেনে নিয়ে বেসিন থেকে পানি ছেড়ে তার নিচে ধরে রাখে। জুবাইদা বেগম চুপ করে রইলেন। চোখে মুখে তার ব্যথার বদল অন্যরকম এক চিন্তার ছাপ। রাফিয়া বেগম রাইসা বেগমের উদ্দেশ্যে হাত ছেড়ে বললেন, ছোট, তাড়াতাড়ি বরফ নিয়ে আয় তো। রাইসা বেগম হেসে খেলে সবজি করছিলেন। হঠাৎ রাফিয়া বেগমের এহেন কথায় তড়িঘড়ি করে বরফ নিয়ে এসে চিন্তিত কণ্ঠে বললেন, সে কি বড়বু, তোমার হাতটা অমন পুড়লো কিভাবে? জুবাইদা বেগম নিচু গলায় বললেন, ওই আর কি, তাড়াহুড়া করতে গিয়ে গরম তাওয়ায় লেগে গিয়েছে। এ তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। রাইসা বেগম কথাটা বিশ্বাস করলেও পাশে থাকা রাফিয়া বেগম মুখভঙ্গিতে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। তিনি মুখও যথেষ্ট গম্ভীর রেখে বলেন, রুমে চল, তোকে বার্ন ক্রিম লাগিয়ে দিচ্ছি। পরক্ষণে রাইসা বেগমের দিকে তাকিয়ে বলেন, ছোট, তুই একটু এই দিকটা দেখতে পারবি? আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ মেজবু, তুমি যাও, আমি দেখছি এদিকটায়। মন মতো জবাব পেয়ে মৃদু হাসল রাফিয়া বেগম। জুবাইদা বেগমের হাতটা টেনে তাকে নিয়ে চলে গেলেন নিজেদের রুমের দিকে। ঘরে এসে জুবাইদা বেগমকে বিছানায় বসিয়ে কভার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসেন রাফিয়া বেগম। জুবাইদা বেগমের মুখোমুখি বসে পুড়ে যাওয়া হাতটা আলতো করে হাতে ক্রিম লাগিয়ে দিতে থাকলেন তিনি। কিছুক্ষণ পর হঠাৎই তিনি বলে ওঠেন, কি হয়েছে তোর? জুবাইদা বেগম এবার আর চুপ রইলেন। তা দেখে মাথা তুলে তাকালেন রাফিয়া বেগম। আবারও জিজ্ঞেস করলেন, তুই কি এখন আমাকেও বলবি না? মাথা তুলে চাইলেন জুবাইদা বেগম। পরক্ষণই বলেন, রাফু, আমার মনে হচ্ছে আমি কোথাও ভুল করছি। শিকুটে রাফিয়া বেগম বলেন, মানে?
জুবাইদা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বলতে লাগলেন, সেদিন শিশিরের কথাটা শুনে আমি ধরেই নিয়েছিলাম রোদও তাকে পছন্দ করে। এমনকি এই বিষয়ে আমি রোদের বাবার সাথেও কথা বলেছিলাম জানিস। কিন্তু রোদের বাবার সেদিনের কথাগুলো আমায় আজও ভাবায়। আসলে কি আমি একটু তাড়াহুড়া করে ফেললাম বিষয়টায়? হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। রাফিয়া বেগম এতক্ষণে বুঝলো সবটা। তিনি আলতো হেসে জুবাইদা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় পুড়িয়ে বললেন, জবা, আমি যদি বলি বড় ভাইজানের কথাগুলোই ঠিক, কেননা কোনো কিছুই এক পক্ষেরটা শুনে বিচার করতে নেই, এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বলি কি, আপাতত বিয়েটা না হয় ভালো ভালোই মিটে যাক, তারপর তুই গিয়ে রোদের সাথে কথা বলিস এ বিষয়ে, ঠিক আছে? জুবাইদা বেগম আলতো করে মাথা নাড়ে সম্মতি জানালো। উঠোনের এক পাশে চেয়ার সেট করতে ব্যস্ত অনেক। ছেলেটার ফর্সা মুখখানা ইতিমধ্যে রোদের তাপে লাল টুকটুকে হয়ে উঠেছে, কপাল বেশ চুপচুপ করে ঝরছে ঘাম, মাথার চুলগুলো এলোমেলো হয়ে পেছন থেকে ঠেলে রাখা। ছেলেটা যখন কাজের মধ্যে ডুবে থাকে তখনই তার কানে আসে আসিফের কণ্ঠস্বর। এই অনেক, এদিকে আই তো। অনেক একবার সেদিকে তাকায়, তারপর পাশে দাঁড়ানো দুজন ডেকোরেশনের লোককে বলে, আমি ওদিকে আছি, আপনাদের কিছু লাগলে আমায় জানাবেন, আর এই দিকটায় আগে ঠিকঠাক করে তারপর অন্য পাশে যাবেন, ওকে? অনিকের কথায় মাথা কাত করলো লোক দুটো। অনিকও সেদিকে তাকে চলে যায় পুকুর ঘাটের দিকে। আসিফের পাশ কাটিয়ে পুকুরে নেমে কিছুক্ষণ হাতে পায়ে মুখে পানি দিল ছেলেটা, তারপর পানি দিয়ে চুলগুলো সেট করে উপরে উঠে এসে আসিফের পাশ ঘেঁষে বসে পড়ে চিকিৎসা করে। কি বলবো বলো? আসিফ গাল ভরে হাসি দিয়ে বলো, আরে বলবো বলবো, তার আগে তুই আম মাখা খা। বলে ছেলেটা বাটি ভর্তি কাঁচা আম মাখা অনিকের সামনে এগিয়ে দিল। অনিকও প্রত্যুত্তর বিহীন সেখান থেকে আম নিয়ে খেতে শুরু করে। খেতে খেতে বলে, খেলাম, এবার তো বলো। আসিফ এবার আশপাশ পরখ করে দেখলো একবার, তেমন কাউকে চোখে না পড়ায় ছেলেটা একদম নিচু গলায় বলল, তোরা তো দেখি তলে তলে টেম্পো চালাস, আর আমরা বললেই হরতাল। অনেক চুকুটি করে তাকায় আসিফের পানে। কথাটা তেমন বোধগম্য না হয় সন্ধ্যানকালে প্রশ্ন ছুড়ে। মানে এ আবার কেমন কথা? আসিফ বাবু দাঁত কটমট করে বলে ওঠে, এই একদম বাপ নিবি না, বলে দিলাম। আমি জানি তুই সবটাই আগে থেকে জানতি। কি জানার কথা বলছো? শুধু শুধু ভনিতা না করে সোজা সাপটা বললেই পারো। অনেকের বলা স্পষ্ট কথায় খামখারি ছালো আসিফ বলল, আমাদের রোদ নাকি কাকে ভালোবাসে, এমনকি বাড়ির মানুষজনও নাকি জানে বিষয়টা। এবার তুই বল, তুই জানতি না কথাটা? অনেক এবার জান পড়ানি অবাক হলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, রোদ ভাই যে ভালোবাসে তা আমি জানি, কিন্তু বাড়ির মানুষ ব্যাপারটা কবে জানলো? আসিফ ফ্রিকোচকায় অনেকের মাথায় হালকা হাতে চাটি মেরে পড়ল। সেটা আমি কিভাবে বলবো কবে জানলো? আমি নিজেই তো কিছুক্ষণ আগে শুনলাম কথাটা। তোর ছোট শাঁসি বলল রুহির বিয়ের পরপরই নাকি কাবিন সেরে ফেললেন রোদের। অনেক যেন আকাশ থেকেই পড়লো কথাটা শুনে। ছেলেটা কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল আসিফের দিকে। কণ্ঠে একরাশ অবাকের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কি বলছো? এত সোজা মেনে নিছে সবাই? আশ্চর্য, এখানে না মানার কি আছে? যেখানে ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়েও ছেলেকে পছন্দ করে, সেখানে না মানার তো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া একটা কথা শুনিসনি, মিয়া বিবি রাজি তো খেয়া করেগা কাজী। অনেক কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মাথাটা কেমন ফোপো করছে ছেলেটার। সে এবার বসার ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর এক দৌড়ে চলে যায় বাড়ির ভিতর। এদিকে তার এমন হুট করে চলে যাওয়ায় হতভম্ব হয়ে বসল আসিফ। পেছন থেকে হাঁক ছেড়ে বলল, কিরে এমন দৌড়ে কই যাচ্ছিস? অনেক শুনলো কি না কে জানে, সে তো এক ছুটে জায়গা ত্যাগ করছে বহু আগে। আম্মু, রোদ ভাই কাকে ভালোবাসে তা তুমি কি জানো? এতে হাতে বিছানা ঝাড়ু নিয়ে বিছানা ঝাড়ছিলেন রাফিয়া বেগম। এরই মধ্যে ছেলের এহেন কথা কর্ণকুহুরে পৌঁছানো মাত্র মুচকি হাসলেন তিনি। হাতের কাজ বহাল রেখে বললেন, বারে জানবো না কেন, বেশ জানি কাকে ভালোবাসে। অনেক এবার স্তম্ভিত নয়নে তাকিয়ে রইল মায়ের দিকে, জিজ্ঞেস করলো, পরিবারে কোনো আপত্তি নেই? এ পর্যায়ে কর্মরত হাতড়ো থামালেন রাফিয়া বেগম। ছেলের দিকে সন্ধিয়ান চোখে তাকিয়ে বললেন, এখানে পরিবারের অমতে কথা আসছে কেন? যেহেতু আমাদের রোদ তাকে ভালোবাসে, সেহেতু মেনে নেওয়াটা তো স্বাভাবিক ব্যাপার।
মায়ের কথায় তবুও শান্ত হতে পারল না ছেলেটা। সে এগিয়ে এসে মায়ের হাত থেকে ঝাউটা ফেলে দিয়ে মাকে নিজের দিকে ঘুরিয়ে কোনো রূপ ভনিতা ছাড়া জানতে চায়। এটা কি আম্মু? রাবিয়া বেগম মুচকি হাসলেন, বললেন, কে আবার? আমাদের শিশির। তৎক্ষণাৎ থমকে গেল ছেলেটা। বুকটায় কেমন হুচ করে কিছু একটা বিস্ফোরণ ঘটল মনে হচ্ছে। ছেলেটা হতবাক হয়ে পেছনে সরে আসে 2 কদম, গলার স্বর বুঝে আর বেরোচ্ছি না, আটকে গেছে কোথাও। ক্ষণে ক্ষণে কানে বাজছে শুধু একটি নাম, শিশির। রাফিয়া বেগম উদ্বিগ্ন হলেন ছেলের এহেন অবস্থা দেখে। তিনি চটজলদি এগিয়ে এসে ছেলের গালে হাত রেখে বললেন, কি হয়েছে বাবা, এমন করছিস কেন তুই? অনেক অনেক। না, জবাব দিচ্ছে না ছেলেটা। সে কেমন ছলছল চোখে তাকিয়ে আছে মায়ের পানে। বারবার ফাঁকা ঠোক গিলছে সে। প্রায় মিনিট খানিকের পর অনেক নিচু গলায় বলল, কতদিন যাবত তারা একে অপরকে ভালোবাসে? রাফিয়া বেগম স্বাভাবিক স্বরে উত্তর দিলেন, অনেক আগে থেকেই। রোদ বিদেশে পড়তে যাবার পর থেকেই নাকি তারা একে অপরকে পছন্দ করে? তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় অনেক। যদিও তার ইতিমধ্যেই লাল হয়ে এসেছে, বোঝা যাচ্ছে না এই রক্ত বর্ণ দৃষ্টির কারণ। রাফিয়া বেগম ভরকে গেলেন ছেলের এমন দৃষ্টি দেখে। তিনি বিচলিত হয়ে বললেন, অনেক। অনেক কি হয়েছে তোর? তোর চোখ দুটো এমন লাল হয়ে এসেছে কেন? মনে রইল দৃঢ় চোয়ালটা আরো কিছুটা শক্ত করে সময় নিয়ে পড়া। কিছু না আম্মু। বলি সে ঘর ছেড়ে বেরোতে যাবে, অমনি রাফিয়া বেগম পেছন থেকে বলে উঠছে, কোথায় যাচ্ছিস বাবা? অনেক থামলো, পেছন না ফিরে গম্ভীর গলায় বলল, একজনের সাথে একটা হিসাব নিকাশ বাকি পড়ে আছে আম্মু, সেটাই করতে যাচ্ছে। কথাটা শেষ করে প্রস্থান নেয় ছেলেটা। পেছন থেকে রাফিয়া বেগম চিন্তিত হয়ে ভাবতে লাগলেন, ছেলেটা হঠাৎ এমন করলো কেন? আপনাকে তো আগে থেকেই জানিয়েছিলাম বিষয়টা ডক্টর, তারপরও আপনি কেন এমনটা করলেন বুঝলাম না। আর তাছাড়া আমি তো এখন ঢাকা নেই, তাই চাইলেও যখন তখন কোনো কেস হ্যান্ডেল করতে পারবো না। অ্যান্ড ইউ গাইজ নো দ্যাট ভেরি ওয়েল। হসপিটালের কিছু জরুরি বিষয় নিয়ে আলাপ করছে রৌদ্র। প্রায় বেশ কিছুক্ষণ পর কথা শেষ করে ফোনে কিছু একটা টাইপ করতে থাকে ছেলেটা। ঠিক তখনই নিঃশব্দে ঘরে ঢুকে শেষের। ঘরের দরজাটা আলতো হাতে খানিকটা ভিড়িয়ে পা টিপে টিপে এগিয়ে আসে রৌদ্রের পেছনে। তারপর কাল মিলব না করে ফট করে পেছন থেকে জড়িয়ে ধরে রৌদ্রকে। হঠাৎ আক্রমণে থমকে যায় রৌদ্র। তাল সামলাতে না পেরে হাত থেকে খসে পড়ে ফোনটা। ওদিকে ঠিক এমন সময় অনেকেও ঢুকে ঘরে। চোখের সামনে এহেন দৃশ্য দেখে চোয়াল শক্ত হয়ে আসে ছেলেটার। সে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে দাঁত কিরমির করতে থাকে। পরক্ষণে কোনো ভ্রু শব্দ না করে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে আলগোছা। বাইরে এসে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে ছেলেটা। রাগে কষ্টে শরীর কাঁপছে তার। বুকের ভেতর চলছে অসহ্য তাণ্ডব। সে তাণ্ডবে বেজে বেজে শুধু একটা কথাই উঠে আসছে, কেন করলো রোদ ভাই এমন? কেন তার বন্ধুকে কষ্ট দিল সে? কেন অন্য একজনকে ভালোবেসে এতদিন মিথ্যা অভিনয় করে গেল? অনেক ছোট গোল করে নিঃশ্বাস ফেলে ঘাড়ে হাতটাকে মাসাজ করতে করতে ফিরিয়ে পড়লাম। এর শোধ আমি তুলবই ইফতেখার এহসান রোদ। আমার বোনের অনুভূতির সাথে খেলা করার কঠিন শোধ আমি তুলব। অ্যান্ড দিস ইজ মাই প্রমিস। এদিকে হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরার চল শক্ত হয়ে আসে রোজর। ছেলেটার মুখে নেমে আসা কাঠিন্যের ছাপ। তখনই পেছন থেকে আদুরে কঞ্চে পিচ্চা বলে ওঠে, সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কেন রেগেছিস তা তো জানি না, কিন্তু তবুও আমি সরি। পেছনের মানুষটা কে তা বোধগম্য হতে আরেক দফা মেজা ছাড়ার ছেলেটা। সে তৎক্ষণাৎ নিজের বুকের ওপর থেকে মেয়েটার হাত দুটো ছিটকে নামিয়ে দেয়। তড়িৎ গতিতে পেছনে ফিরে সশব্দে চড়ি বসিয়ে দেয় মেয়েটার গালে। হঠাৎ এমন আক্রমণে তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে গিয়ে পড়ে শিশির। মেয়েটা মেঝেতে পড়ে গিয়ে ব্যথিত শব্দ করে ওঠে। খানিকক্ষণ বাদে গালে হাত রেখে অবাক চোখে তাকায় রৌদ্রের পানে। দেখতে পায় অদূরে দাঁড়িয়ে রৌদ্র কেমন রাগে ফুস ফুস করছে। ছেলেটার মুষ্টিবদ্ধ হাতে স্পষ্ট ফুটে উঠেছে হাতের রগগুলো। চোখ হয়ে উঠেছে রক্তবর্ণ। মেয়েটা ভরকায়। এই প্রথম রুদ্র এহেন রূপ সামনে আসলো তার। সে আমতা আমতা করে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে রৌদ্র এসে তার চুলগুলো পেছন থেকে মুঠোবন্দি করে নেয়। মেয়েটা ব্যথা আরেকবার কুকি উঠছে, অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা নিয়ে ছেলেটার। সে আগে হিসিয়ে বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমায় স্পর্শ করার? আমায় স্পর্শ করার অধিকার শুধু একজনেরই, তুই কেন তার অধিকারে হাত দিতে এলি? কথাটা শুনে অবাক হয় শেষে। মেয়েটা কেমন আমতা আমতা করে বলল, মানে তুই এমন করে বলছিস কেন রোদ? এই তুই না আমায় ভালোবাসিস তাহলে? কথাটা সম্পূর্ণ করার আগে তার চল শক্ত করে চেপে ধরে রৌদ্র।
মেয়েটা এবার সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে উঠছে, অথচ সেদিকে তেমন পাত্তা না দিয়ে রুদ্র বলে উঠছে, কি বললি? আমি তোকে ভালোবাসি মানে? এই মুখে আর একবার এই কথাটা উচ্চারণ কর শিশির, আমি ভুলে যাব তুই আমার পরিচিত কেউ। বলে মেয়েটা চোয়াল ছেড়ে দেয় রুদ্র। অতঃপর আবার ওর আগে গজরাতে গজরাতে বলল, যেখানে আমার প্রাণ, দেহ, মন সবটাই একজনের দখলে, সেখানে তুই কিভাবে বলিস তোকে আমি ভালোবাসি? থমকে গেল শিশির, গলা হয়ে আসলো বাকরুদ্ধ। মেয়েটার চোখ দিয়ে অঝরে ছড়ে পড়ছে অশ্রুধারা। সে থেমে থেমে বলল, তুই আমার ভালোবাসিস না রোদ? না। শক্ত গলা জবাব দিল রৌদ্র। এই কথা শুনে শিশির যেন আকাশ থেকে পড়ল। সে চকিত দৃষ্টিতে তাকায় রৌদ্রের পানি ধরে আসা গলায় বলল, তাহলে সেদিন যে বললি তুই তোর খুব কাছের একজন আত্মীয়কে ভালোবাসিস, যাকে কিনা তুই ছোট থেকে চিনিস, এমনকি তার সঙ্গে নাকি জীবনের অধিকাংশ সময়ও কাটিয়েছিস, তাহলে সেগুলো কার উদ্দেশ্যে বলেছিলি রোদ? আমি না হলে কে সে? রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শিশিরের দিকে। তার ছেলের সহিত বলে ওঠে, সেটা তোর না জানলেও চলবে, আপাতত আমার দু চোখের সামনে থেকে দূর হ তুই। শিশির নড়ল না, এমনকি পলকও সরল না রৌদ্র থেকে। মেয়েটা বুঝি স্তব্ধই হয়ে গেল। চোখের পাতা নড়ছে না, পলক পড়ছে না, কেবলমাত্র আক্ষিদয় হতে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। এ কি আর যেই সেই অশ্রুধারা? এই অশ্রুধারা যে মেয়েটার হৃদয় ভাঙার উপাখ্যান। হয়তো হৃদয় ভাঙার ব্যথা সইতে না পেরে চোখ হতে ঝরে পড়ছে অশ্রু ধারা হিসেবে। খানিক সময় বাদে মুখ খুলে শিশির ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, রোদ, এই রোদ, তুই আমার সাথে কোনোরূপ প্রাণ করছিস না তো? যদি এমনটা করে থাকিস তাহলে প্লিজ বলে দে। আমি যে কথাগুলো সহ্য করতে পারছি না রে। প্লিজ বল, তুই মজা করছিস? কথাগুলো বলতে বলতেই এগিয়ে আসে শিশির, হাত বাড়িয়ে রৌদ্রের এক হাত যেই না ছুতে যাবে তার আগে হাতটা ছিটকে দূরে সরিয়ে নেয় রৌদ্র। নিজেও দুকদম পিছিয়েছে তৎক্ষণাৎ। পরক্ষণে মুখের আদল আরো কিছুটা শক্ত করে খেকিয়ে ওঠে, এই তোর সাহস তো কম না? আমি না করা সত্ত্বেও আমায় স্পর্শ করতে আসছিস তুই? কিছুক্ষণ আগের ঘটনা নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যাসনি। কান খুলে শুনে রাখ, তোর ভাগ্য ভালো তুই আমার এক সময়ের বন্ধু ছিলি, কিন্তু আজকের করা তোর এমন কাজের জন্য তুই সেটাও হারালি। আর কোনো দিনও আমার সামনে যাতে তোকে না দেখি, কোনো দিনও না। চলে যা এখান থেকে, না হলে এখন ঘাট ধাক্কা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলবো। পরপর এমন শক্ত কথা বাঁকারা দাঁড়িয়ে পড়লো রইল শিশির। মেয়েটার বুঝি নিঃশ্বাসটাও আটকে আসছে এই মুহূর্তে। কানে শোনা কথাগুলো সত্যতা মস্তিষ্ক মানতে চাইলো, মন যে তা মানতে নারাজ। মেয়েটা অনুভূতি শূন্য দৃষ্টিতে এখনও তাকে রৌদ্রের পানে। এদিকে রৌদ্র যেন সেকেন্ডে সেকেন্ডে মেজাজ হারাচ্ছে, বারবার কোনো নিঃশ্বাস ফেলে নিজের রাগটাকে কোনো রকমে বসে আনতে চাইছে ছেলেটা, কিন্তু না, কাজ হচ্ছে না। বরাবরের মতো ছেলেটার রাগ বেশ খারাপ প্রকৃতির। এ যে এখন কেমন ফুসফুস করে নিঃশ্বাস ফেলে যাচ্ছে। কিয়ৎক্ষণ পেরিয়ে যাবার পরও শিশিরকে আগের ন্যায় একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আরেক ধাপ মেজাজ চটে গেল ছেলেটার। সে কোনোরূপ কথা না বলে শিশিরের বাম হাতের কোনোয় চেপে ধরে সজোরে টান দিয়ে টেনে নিয়ে এক প্রকার ছুঁড়েই ফেললো ঘরের বাইরে। মেয়েটা প্রায় পড়তে পড়তে ভাসল তড়িৎ গতিতে। পেছনে ফিরে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, রোদ, আমার কথাটা তো একটু। তার কথা সম্পূর্ণ হবার আগে মুখের উপর সশব্দে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয় রৌদ্র। হ্যান্ড কাটে মেয়েটা থমকায়, ছলছল নয়নে তাকে রইল বন্ধ দরজার দিকে। কাপা কাপা হাতটা দরজার উপরে রেখে নিজের কপালটা সেখানটা ছেঁকে দুর্বল কণ্ঠে বলতে থাকে, আমার কথাটা একটু শোন না রোদ। আমি তোকে ভালোবাসি রে, ভীষণ রকমের ভালোবাসি। তুই আমায় এভাবে ফিরিয়ে দিলি যে আমি মরে যাব, একদম মরে যাব রোদ। ওপাশ থেকে শব্দ এলো না কোনো। মেয়েটা ধীরে ধীরে নিজের মাথা উঁচায়, হাতের তালু দিয়ে কোনো রকমের নিজের অশ্রুসিক্ত লোচন দয় মুছে নিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে ছুটে আসে শেষের এক ছুটে। ঘরে গিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে মেয়েটা। পাশ থেকে একটা বালিশ এনে সেখানে নিজের মুখটা গুজে দিয়ে কাঁদতে থাকে আপন মনে। উদ্দেশ্য কান্নার শব্দ যেন অন্য কারো কর্ণগোচর না হওয়া। মেয়েটা হিচকে তুলে কাঁদতে থাকে, বলতে থাকে, আমায় কেন ভালোবাসলি না রোদ? আমি কি তোকে ভালোবাসিনি? আমার চাই তোকে বেশি ভালোবাসবে তোকে। কেন এমন করলি রোদ? আপন মনে একের পর এক প্রশ্ন ছুড়ে মেয়েটা, ইস, মন ভাঙার কষ্ট এত প্রিয়কর কেন? টানা 1 ঘন্টা গোসল ছেড়ে মাত্র বেরোলো রৌদ্র। ছেলেটার শ্যামবর্ণ দেহের প্রায় অনেকটা জায়গা কেমন লাল হয়ে আছে, মুখটাও কেমন শক্ত করে ফুটিয়ে রেখেছে। চৌকস চোয়ালটা স্বাভাবিকের তুলনায় খানিকটা দৃঢ়তার। ভেজা
রুদ্র ভেজা চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে পানি ঝাড়তে থাকে। আশ্চর্য, কতক্ষণ যাবৎ পানির নিচে দাঁড়িয়েছিল ছেলেটা, তবু যেন মাথাটা ঠান্ডা হচ্ছে না তার। মাথাটা কেমন দাউ দাউ করে এখন চলছে এই মুহূর্তে। ছেলেটা ফুস করে নিঃশ্বাস পেল, চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানায়। ঠিক তখনই ঘরের দরজায় কড়া নাড়ানোর শব্দ হয়। রুদ্র শুয়ে থেকে শিখুটায়, গলা স্বর উঁচু করে বলে, কে?